প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক এবছর পরীক্ষায় মহুয়ার দেশ কবিতাটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। এই কবিতাটির কাব্যগ্রন্থের নাম কয়েকটি কবিতা। এই ভিডিওটি তোমরা দেখো এবং তোমাদের বইটি সামনে খুলে রাখো। দেখবে কবিতাটিতে দুটি ভাগ রয়েছে, 1 এবং 2। প্রথম অনুচ্ছেদটিতে আমরা দেখতে পাই কবির স্বপ্নবিলাস, অর্থাৎ নাগরিক জীবনের প্রতি কবি যেন হতাশ হয়ে পড়েছেন। তার আকাঙ্ক্ষিত সেই স্বপ্নময়তার জায়গাটি কবি খুঁজে পাচ্ছেন না। নাগরিক জীবনের প্রতি তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। এবং দ্বিতীয় অনুচ্ছেদে আমরা দেখছি যে কবির স্বপ্নভঙ্গ, অর্থাৎ যে মহুয়ার দেশে কবি যেতে চাইছেন, যেখানে একটা সৌন্দর্যের স্বর্গরাজ্য তিনি তৈরি করতে চাইছেন, সত্যি সত্যি সেখানে যখন গেলেন তার স্বপ্নভঙ্গ হলো। কবিতায় আমরা দেখছি কবি লিখেছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কোনো এক পড়ন্ত বিকেলে কবি কোনো নদীর ধারে কিংবা কোনো লেকের ধারে হয়তো একাকী সময় কাটাতে চাইছেন। সারাদিন কর্মব্যস্ততার মাঝে থেকে কবি চাইছেন নদীর একটু মিঠেল হাওয়া তার গায়ে লাগুক। এই সারা দিনের ক্লান্ত শ্রান্ত ভাব যেন তার কেটে যাক। তা সেই সময় দাঁড়িয়ে ওই ডুবন্ত সূর্যের আলোটা যখন কালচে নদীর জলের উপর পড়ে, অর্থাৎ অন্ধকার হয়ে আসছে, সেই সময় নদীর উপর যেমন একটা সোনালি আভা তৈরি হয়, সেই বিষয়টিকেই এখানে দেখানো হচ্ছে। বলছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। তাহলে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ বিষয়টা এই ছবিটা দেখেই নিশ্চয়ই তুমি বুঝতে পারছ। এরপরেই কবি বলছেন, আর আগুন লাগে জলের অন্ধকারের ধূসর ফেনায়, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, অর্থাৎ নদীর তীরে বসে থাকা সেই জলের উপর স্বর্ণালী আগুনের মতো যে আলোটা এসে পড়ে, সেটা দেখতে অপরূপ সৌন্দর্য। আমরা এই ছবিটাতে দেখতে পাই যে ডুবন্ত সূর্যের আলো এই সমুদ্রের, বা এটা নদীও হতে পারত, জলের উপর পড়ে কেমন একটা স্বর্ণালী আভা তৈরি করেছে, যেন জলের এই অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে। আর আগুন লাগে জলের অন্ধকারের ধূসর ফেনায়, সেই উজ্জ্বল স্তব্ধতায়, অর্থাৎ সেই একাকী মুহূর্তে কবি একটু নিশ্চুপভাবে বসে থাকতে চাইছেন, কিন্তু বারবার একটা বিষয় কবিকে যন্ত্রণা দিয়ে যাচ্ছেন। কবির এই একাকী মুহূর্তে যেন বাধা তৈরি করছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। এখানে বিশ্বাস কথাটা লেখা হয়েছে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, বঙ্কিম কথাটার অর্থ হচ্ছে বাঁকা, অর্থাৎ এই যান্ত্রিক শহুরে সভ্যতার মাঝে কবির কিন্তু কর্ম কিংবা কবির বেঁচে থাকা বলা চলে। কবি এই শহুরে জীবনে অতিষ্ঠ হয়ে গেছে। যে প্রাকৃতিক সৌন্দর্য কবি শহরের বুক থেকে অনুভব করতে চাইছেন, দেখতে চাইছেন, উপলব্ধি করতে চাইছেন, বারবার শহরে যান্ত্রিকতা কবির সেই উপলব্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বারবার এই দূষণ যেন কবির এই প্রকৃতির চেতনাটাকে ফ্যাকাশে করে দিচ্ছে। তাই এক্ষেত্রে বলা হয়েছে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। শীতের দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখে আমরা কেউই চাই না যে আমাদের ঘুমটা ভেঙে যাক। তা সেই শীতের দুঃস্বপ্ন যেমন বিশ্রী, এক রসহীন ব্যাপার, ঠিক তেমনি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবির চেতনার পথে বাধা সৃষ্টি করছে। যখনই কবি শহুরে জীবনে
বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন, তখনই স্বপ্ন দেখেছেন ঠিক শহুরে জীবনের অপোজিটে থাকা একটা সভ্যতা, যাকে কবি নাম দিয়েছেন মহুয়ার দেশ। এখন বিষয়, এই মহুয়ার দেশ নামকরণের মধ্যে কী এমন লুকিয়ে আছে? কবি বলছেন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। বিষয়টা কেন অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ? কারণ কবি এই কল্পরাজ্যের যে নির্মাণ করেছেন, এই রাজ্যে কবি যেতে পারছেন না। যেতে পারছে না এই অর্থে যে কবি তার চতুর্দিকে কর্মজীবনের মধ্যে এতটাই ব্যস্ততা যে তার স্বপ্নের জায়গায় তিনি পাড়ি জমাতে পারছেন না। আর মেঘমদির কথার অর্থ হচ্ছে এক মাদকতা মিশ্রিত। সেই জন্য এই কবিতার নাম দিয়েছেন মহুয়ার দেশ। দেখো, মহুয়া শব্দের মধ্যেই কিন্তু একটা মাদক ব্যাপারটা রয়েছে। যে মাদকতা, যে নেশাচ্ছন্নতা কবি চাইছেন, সেই জায়গার নাম কবি দিয়েছেন মহুয়ার দেশ, যে দেশটি কবির নাগালের বাইরে। নাগালের বাইরে সেহেতু কবি স্বপ্ন দেখেছেন যে দেশটা কেমন শান্তির রাজ্য হয়ে উঠবে। দেখো কবি তারপর কি বলছেন। কবি বলছেন, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। প্রথম কবিতার স্তবকের মধ্যে অর্থাৎ অনুচ্ছেদে আমরা দেখলাম যে কবি শহুরে জীবনের মধ্যে এতটাই জড়িয়ে পড়েছেন যে কবি তার স্বপ্নময় দিনগুলি বা তার স্বপ্নালু মুহূর্তটা কাটাতে পারছেন না। তা যখনই তিনি স্বপ্নালু মুহূর্ত কাটাতে পারছেন না, তখনই স্বপ্ন দেখছেন যে মহুয়ার দেশে চলে যাবেন। যে নদীর তীরে বসে, যে বা লেকের তীরে বসে কবি একটু শান্তি চাইছিলেন, কবি ভাবছেন যে মহুয়ার দেশে গেলে হয়তো আমি সেই শান্তিটা পাব। সেখানে সমস্তক্ষণ পথের দুধারে ছায়া ফেলে থাকবে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এটা মহুয়ার দেশে গেলে কবি এমনই এক অনাবিল শান্তি পাবেন বলে কবি মনে করছেন। শহুরে জীবনে দূষণ যেভাবে কবিকে অতিষ্ঠ করে তুলেছে, মহুয়ার দেশে গেলে সেই দূষণ, সেই যান্ত্রিকতা কবিকে আর বিরক্ত করবে না। তাই কবি বলছেন, দেখো, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ যে ক্লান্তি সারা দিনের পথশ্রম বা পরিশ্রম করে কবি বিকেলে বা সন্ধ্যাবেলা তার শ্রান্ত শরীরটাকে নিয়ে ঘরে পৌঁছাবেন, সেখানে যেন এইরকম মহুয়ার মাদকতা বা মহুয়ার গন্ধে চতুর্দিক যেন বিভোর হয়ে থাকে। এখানে যেন কবির চারদিকে না থাকে কোনো রকমের যান্ত্রিক শব্দ কিংবা যান্ত্রিক ধোঁয়া। এরপর কবি সত্যি সত্যি মহুয়া দেশে গেলেন। অর্থাৎ আমরা এবার দ্বিতীয় অনুচ্ছেদে আসব। এই দ্বিতীয় অনুচ্ছেদে এসে কবির স্বপ্নভঙ্গ হচ্ছে। তাহলে যে প্রথম স্তবকের মধ্যে আমরা দেখলাম কবি নগর জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং এক স্বপ্ন দেখেছেন এক কল্পরাজ্যের, অর্থাৎ মহুয়ার দেশ, যে জায়গাটার স্বপ্ন দেখেছেন, অর্থাৎ সেই শাল পিয়াল মহুয়ায় ঘেরা যে লাল মাটির দেশের কথা কবি এখানে বলছেন, যে স্বপ্নালু দেশের কথা কবি বলছেন, সেই দেশে যখন সত্যি সত্যি যাচ্ছে, কবি দেখছেন যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নের ছিটে ফোঁটাও এখানে নেই। দেখো কবি কি বলছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তাহলে যে মহুয়ার বনে কবি আসতে চাইছিলেন, যে শান্তি পেতে চাইছিলেন, কবি যখন প্রকৃতই সেখানে এলেন, দেখছেন যান্ত্রিকতা এখানেও আবদ্ধ। মানুষের জীবন এখানেও যন্ত্র যেন তার থাবা বসিয়ে রেখেছে। যে অনাবিল প্রকৃতির কোলে কবি শান্তি পাবেন ভেবেছেন, সেই প্রকৃতির কোলেও যেন তার খনন কার্য চলছে।
যেন মাটি খুঁড়ে সেই প্রকৃতির সম্পদকে বের করে নিয়ে আসা হচ্ছে, সেই শান্তিটাকে যেন খুঁড়ে খুঁড়ে বার করা হচ্ছে মহুয়ার দেশে। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কলঙ্ক শব্দটির অর্থ হচ্ছে কষ্ট। যে শিশির ভেজা সবুজ সকালে আমরা সবাই মর্নিং ওয়াকে যাই, কত নির্মল আমাদের মন থাকে তখন, তাই না? আর সেই সকালে, সেই সুন্দর সকালে, শিশির ভেজা সকালে মহুয়ার দেশে সারা রাত কাজ করে শ্রমিকরা তারা বাড়ি ফিরছে। তাদের শরীরে ধুলোর কলঙ্ক, যন্ত্রণা, কষ্ট। তাহলে যে কষ্ট থেকেই তো কবি নগর জীবন থেকেই মহুয়ার দেশে আসতে চেয়েছিলেন। আর সত্যি সত্যি যখন মহুয়ার দেশে এলেন, দেখলেন যে আরে আমি তো ভালোই ছিলাম সেখানে, এখানকার মানুষ, এখানকার প্রকৃতি, তারা তো আরও যন্ত্রণার মধ্যে রয়েছে। অর্থাৎ স্বপ্নভঙ্গের একটা ইঙ্গিত আমরা কিন্তু এখানে পাই। কবিতার শেষ পংক্তি, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই বন্দিত এবং মুক্তির ঠিকানাহীন বেঁচে থাকার বেদনাবহ সত্যকে যেন প্রকাশ করছে মহুয়ার দেশ কবিতার এই লাইনটি, তাদের চোখে দুঃস্বপ্ন। তাহলে কবি মহুয়ার দেশে এসেছিলেন এক স্বপ্নময়তায়, কিন্তু এসে দেখছেন এখানকার মানুষের চোখে শুধুই দুঃস্বপ্ন, শুধুই যন্ত্রণা, সংকট, অবক্ষয়ের দৃশ্য যেন এদের চোখ থেকে ঝরে পড়ছে, তাদের ঘুমহীন চোখ থেকে ঝরে পড়ছে। তাই মহুয়ার দেশ কবিতাটি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে প্রথম স্তবকে কবির স্বপ্নময়তা এবং দ্বিতীয় স্তবকের মধ্যে আমরা পাচ্ছি, অর্থাৎ অনুচ্ছেদের মধ্যে আমরা পাচ্ছি কবির স্বপ্নভঙ্গের ইঙ্গিত। কেমন? এরপর এক নজরে এই প্রশ্নগুলো একবার দেখে নাও। এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এই প্রশ্ন ধরে ধরে তুমি পরীক্ষায় পড়ে যাও, দেখবে অবশ্যই তুমি কমন পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।